নমস্কার, ওয়েলকাম টু সুইট রুটস। আপনারা গত পর্বে দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে লাক্সারি ক্রুজে করে সাগরদ্বীপের কচুবিড়িয়া ঘাটে এসে পৌঁছেছি। আর তারপর একটি অটোরিকশা নিয়ে কপিলমুনি আশ্রম ও আমাদের রাত্রিবাসের ঠিকানা ইউথ হোস্টেলে। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে লিংক দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। আর এই পর্বে আপনাদের দেখাবো কপিলমুনি আশ্রমের আরতি আর পরের দিনের আশ্রমের পুজো দেওয়া, সঙ্গে গঙ্গাসাগরের সমস্ত সাইট সিইং এবং বেনুবন জেটি দিয়ে নামখানা হয়ে বাড়ি ফেরা। সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমরা আজকে এই গঙ্গাসাগর ইউথ হোস্টেলেই থাকবো। আগেই বলেছি বুকিং আছে। আমাদের দুটো এসি রুম নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছে। দেখুন এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। মন্দিরের তিনটে চূড়ো, সেই চূড়ো কিন্তু দেখা যাচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে। 12 নম্বর রুমটা দেখাই, দারুণ সুন্দর রুম, বিউটিফুল বিউটিফুল। সিলিংটা দেখুন, ইউথ হোস্টেলে এত সুন্দর রুম ভাবাই যায় না, খুব সুন্দর। টয়লেটটা দেখাই, একদম কাচের এনক্লোজার লাগানো, শাওয়ার এরিয়া খুব সুন্দর, স্নান করার জায়গা দারুণ। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, নিরামিষ, পেঁয়াজ রসুন বর্জিত খাবার এখানে পাওয়া যায়। আর আমিষ খেতে হলে আপনাকে যেতে হবে ওই পারে যেতে হবে, কিন্তু এখানে একেবারে মন্দিরের সামনে নিরামিষ থালি পাওয়া যাচ্ছে। এখানে গরম গরম রুটি পাওয়া যাচ্ছে, সবজি ভাত সব কিছু আছে। সাগরিকা হিন্দু হোটেল, এর চার্জ হচ্ছে 80 রুপিস ফুল থালি, ভরপেট খাওয়ার। এই হলো নিরামিষ থালি এবং পিওর নিরামিষ। মিক্স সবজিও আছে এর সঙ্গে, বাহ। মন্দিরের পাশেই রয়েছে ফুড কোর্ট জিবিডি এর, আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। একদম মন্দির সংলগ্ন খাবার হোটেল। একবার দেখিয়ে দিই, মেনু কার্ডটা দেখিয়ে দিই একবার। এই হলো কপিলমুনির আশ্রম। ঠিক 1 বছর আগে আমি এসেছিলাম। ঠিক মন্দিরের সামনেই রয়েছে অনুষ্ঠান গৃহ বা অনুষ্ঠান করার জায়গা, বিশাল চত্বর। এই চাতালেই হয়তো সম্ভবত নাম কীর্তন হয়। এটা দেখাই আপনাদেরকে, এই যে বিশাল। কপিলমুনি আশ্রমের চাতালে জিবিডি এর যে প্রাঙ্গণটি আছে তার ঠিক উল্টো দিকে রয়েছে হোলি কপিলমুনি সরোবর, পবিত্র কপিলমুনি সরোবর। চলুন এখানে যাওয়া যাক। এখানে মা গঙ্গার একটি মূর্তি আছে, এই যে জেঠিমা বসে আছে, উনি বসে আছে, এই যে বাবা।
এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে, কি সুন্দর দেখুন, অপরূপ সুন্দর। ঠিক মন্দিরের পাশেই অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখাড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমুনি আশ্রম গঙ্গাসাগর নিঃশুল্ক। এর ভিতরেও থাকা যায়, বিভিন্ন জায়গা থেকে যে ভক্তগণ আসেন এখানে ওনারা নিঃশুল্কভাবে থাকতে পারেন, যেরকম ওনাদের মনে চায় যাওয়ার সময় দান করে দিয়ে যান, কোনো চাহিদা নেই, একদম মন্দিরের সঙ্গে লাগানো। কপিল মুনির পৌরাণিক কাহিনীটি এরকম, সাগর রাজা একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের ঘোড়া ইন্দ্রদেব লুকিয়ে রেখেছিলেন এই কপিল মুনি আশ্রমের পিছনে। সাগর রাজা সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজে না পেয়ে ছেলেদেরকে পাঠালেন খুঁজে আনতে। তার 60,000 ছেলে কপিল মুনি আশ্রমে এসে ঘোড়াটি খুঁজে পেল এবং ভাবলো কপিল মুনি বুঝি ছল করে ঘোড়াগুলোকে বা ঘোড়াটিকে লুকিয়ে রেখেছিলেন। তাই তিনি কপিল মুনিকে গালিগালাজ করতে থাকেন ওনার আশ্রমে এসে। তখন কপিল মুনি রাগে চক্ষের দ্বারা মানে চক্ষু দিয়ে ওদেরকে ভস্ম করে দেন। পরবর্তীকালে যখন ওদের উদ্ধারের পথ জানতে চাওয়া হয় ছেলেদের, তখন তিনি বলেছিলেন যদি মা গঙ্গা এই ধরতীতে নেমে এসে ওই ভস্মীগুলোকে ছোঁয় বা স্পর্শ করে তবেই ওনারা জীবিত হয়ে উঠবেন। সেইবার ভাগীরথী গঙ্গাকে মর্তে অবতরণ করেন এবং এই পুত্ররা আবার পুনরায় জীবিত হয়ে ওঠেন মা গঙ্গার স্পর্শে। এই হলো কাহিনী। মাকে একটু আশীর্বাদ দাও, একটু আশীর্বাদ দাও, টাকা দাও, দাও টাকা দাও। এই না বাবা, কি সুন্দর কপিল মুনির মূর্তি করেছে দেখুন, একদম সামনে, দারুণ। দারুণ। সম্ভবত ইনি সাগর রাজাই হবেন। ডালা আর্কেটের ভিতরটা কি সুন্দর, এখানে পুজোর ডালা পাওয়া যায়, এছাড়াও আরও অন্যান্য জিনিস পাওয়া যায়, পুজোর ঘরোয়া পুজোর সব আইটেমস, খুব সুন্দর। এই হলো মন্দির, আর ঠিক তার সামনেই রয়েছে সাগর কটেজ। আপনারা এখানেও থাকতে পারেন। এরা পঞ্চায়েত সমিতি সাগর, এরা তত্ত্বাবধান করছেন একদম মন্দিরের সামনে। তবে অনলাইনে বুকিং করতে হয়। এই দেখুন দানার দাপটে রাস্তার কি অবস্থা। এগুলো কংক্রিটের রাস্তা ছিল এক সময়, কি অবস্থা হয়েছে আমাদের সাগর দ্বীপের, সব ভেঙে গেছে। এখানে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, মাটি ফাটি এনে ফেলা হচ্ছে, খুব বাজে অবস্থা। আমি যখন গতবার এসেছিলাম তখন কি সুন্দর ছিল। দেখুন ঢেউ কিরকম আছড়ে পড়ছে। খুব ভালো লাগছে, কিন্তু পরিবেশ যেরকমভাবে নষ্ট হয়ে গেছে, যেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, সেটা দিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। কিন্তু গতবার আমি এখানে কি সুন্দরভাবে হেঁটে চলে বেরিয়েছি। এই হলো
মা গঙ্গা আর সাগরের মিলনস্থল, যার জন্য গঙ্গা সাগরে আসা, দর্শন করা, প্রণাম করা আর কপিল মুনি আশ্রমে পুজো দেওয়া। এই হলো গঙ্গাসাগর। এটি হলো রাত্রিবেলায় গঙ্গাসাগর কপিল মুনি আশ্রমের ঠিক সামনের রাস্তাটি। কি সুন্দর দেখুন, মায়াবী লাগছে। দোকানপাট, একটু হেঁটে চলে বেড়াচ্ছি, ঠান্ডা একদমই লাগছে না, খুব সুন্দর। গঙ্গাসাগরের আড্ডা হচ্ছে এখানে আমাদের। এই যে অনু, বড়মা, মা, রাহুল আর আমি। বাবা ওই ঘরে দেখছে টিভি। আমরা এখন ডিনার করছি, তার সঙ্গে আড্ডাও মারছি। সাগরদ্বীপ ইউথ হোস্টেল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দারুণ ইউথ হোস্টেল। গুড মর্নিং। সকালবেলায় কপিল মুনির আশ্রমের থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, সুপ্রভাত। আমরা একটি টোটো ঠিক করেছি, কপিলমুনি আশ্রম থেকে আমাদেরকে ঘাটে নিয়ে যাবে। ঘাটটা ঘুরিয়ে আমরা আবার কপিলমুনিতে নিয়ে আসবে, পুজো দিয়ে আমাদেরকে এই হোস্টেলে ছেড়ে দেবে। আমরা এই সামনে থেকেই নিয়েছি। বয়স্ক লোক রয়েছে সঙ্গে, আর উপায় ছিল না আর কি, ওরা হাঁটতে পারছেন না, এই জন্য। চলুন যাওয়া যাক। এই হলো সাগর মেলা প্রাঙ্গণ, বিশাল বড় মাঠ। আমরা সাগর মেলা প্রাঙ্গণের চারিদিকে একটু প্রদক্ষিণ করছি, করে আমরা ঘাটে গিয়ে পৌঁছবো। 5 নম্বর ঘাট দাদা বলছেন। দেখুন এখানে টয়লেটের কি ব্যবস্থা, বিশাল পুরো মাঠ জুড়ে টয়লেটের ব্যবস্থা। যখন মেলা হয় সবকটিকে চালু করা হয়। এই যে গঙ্গার ঘাটে নেমে গেছি, এই যে জেঠিমা নামছে, অনু নামাচ্ছে। এইদিকে বেশ কিছু দোকানপাট রয়েছে। মা গঙ্গা এখানে পূজিত হচ্ছেন। সারা ভারতবর্ষ পরিক্রমা করে তিনি সাগরে এসে এখানেই মিশেছেন। আর দেখুন সেই সাগরের কি অবস্থা, পুরো দানাতে হোক বা আগে ইলিয়াস হোক, কত রকমের ঝড় এসছে, পুরো ভেঙে চুরে সাফ হয়ে গেছে একদম। দেখুন কি অবস্থা, রাস্তা আর রাস্তা নেই। এই দিকটাতে পুরো একবার দেখিয়ে দিই আপনাদেরকে, পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। রাস্তা আর ছিল না, কোনো রকমে অন্য দিক থেকে ঘুরে আসতে হচ্ছে। আগে কিন্তু আমরা এইখান থেকে টোটো করে রাস্তা দিয়েই অনেক যাওয়া আসা করেছি, গত বছরের কথা বলছি। এই হলো মা গঙ্গার মিলনস্থল। মা গঙ্গা এখানেই এসে মিশেছেন বঙ্গোপসাগরে। আমি একটু 5 নম্বর ঘাটে ঘুরে বেড়াচ্ছি। জল এত দূরে চলে গেছে যে আমার জেঠিমা, মা, বাবা এতটা হেঁটে আসতে পারছেন না। তাই আমি একটা এখানে ছোট্ট কন্টেনার কিনেছি, বিক্রি হচ্ছে 20 রুপিস। এই জল নিয়ে গিয়ে ওনাদেরকে দেব, ওনার মাথায় ছিটিয়ে নেবেন। তা এই হচ্ছে রূপ গঙ্গার। দেখুন কত নৌকো, সব এখানে মাছ ধরার ট্রলার। আর এই দিকে দেখুন বন, আর ওই দিকে হচ্ছে, ওই দিকে কপিল মুনির আশ্রম। পয়সা করি? আচ্ছা, উনি পয়সা করি পাচ্ছেন, ঠিক আছে। আমরা সাগরের জল মাথায় নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। রাস্তায়
ডালা কিনে নিলাম। ডালা আর্কেড থেকেই আপনারা কিনতে পারেন। 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন রকমের ডালি রয়েছে আর কি। আমরা 50 টাকার দুটো ডালি নিলাম, নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে সুন্দর করে, একদমই ভিড় ছিল না, পুজো দিলাম। সকালবেলায় 9:30, মন্দিরের ভিড়টা দেখুন একটু, সবাই পুজো দিচ্ছেন। এই যে বাবা, ওরা আস্তে আস্তে। আমাদের প্রাতরাশ পেটাই পরোটা, অনু খাচ্ছে মুড়ি, আর বাবাও পেটাই পরোটা আমার জন্য আসছে, আর রাহুল শুধু রুটি খাবে। আমরা যে গঙ্গাসাগর মেলায় এসছি, আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন এই জাকির। গঙ্গাসাগরের সাইট সিং 120 টাকা পার হেড হয়, আমরা 150 টাকা করে দিয়েছি পার হেড, কেননা আমরা বেনুবনে নামব। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট, বড় ঠাকুরের আশ্রম, বড় ঠাকুরের মন্দির। এই চলুন, বড় ঠাকুরের মন্দির দেখা হয়ে গেল। নেক্সট স্পট, সেকেন্ড স্পট শ্রী শ্রী বাসন্তী মাতার মন্দির, আর এর পিছনেই রয়েছে বিশালাক্ষী মন্দির। যাই, এই বাসন্তী মাতা। আচ্ছা, এই বাসন্তী মাতা মন্দিরের পিছনে কিন্তু মা, বড় মা, ওইখানে আছে পিছন দিকেই বিশালাক্ষী মন্দির। চলো ওখানে আমরা যাই। এই হলো বিশালাক্ষী মন্দির, বহু পুরনো মন্দির। এখান থেকে দেখতে হবে। এই মা বিশালাক্ষী বসে আছেন এখানে, ডেলি উনি পূজিতা হন। চোখগুলো দেখেছো মা? হ্যাঁ, দেখুন কত পুরনো মন্দির, মন্দিরের চারিদিকটা দেখুন ধ্বংসস্তূপের মতো। এই হলো মা মনসা মন্দির। আমরা এখন চলেছি আইলা পয়েন্টে। এই আইলা পয়েন্টে অ্যাকচুয়ালি হচ্ছে, এখানে 4-5টি গ্রাম ছিল। আইলায় ঝড়ে সেই গ্রামগুলো ধূলিসাৎ হয়ে যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে এখানে আর গ্রাম গজিয়ে ওঠেনি, ওঠার সম্ভবও হয়নি। দেখুন একবার এই আইলা পয়েন্টের ভিউটা, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই দেখুন, প্রচুর ঘর বাড়ি নষ্ট হয়েছে, এখন পুরো মাঠের মতো হয়ে গেছে। সাগরের যেমন মাঠ, সাগর দ্বীপের সেই মাঠের মতো হয়ে গেছে। আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণ মিশন আশ্রম। মন্দির 11:30টায় বন্ধ হয়ে যায়, তা একটু আগে বন্ধ হয়ে গেছে, আমাদের আর দেখা হলো না। তবে আমি গতবার যে এসেছিলাম সেই ভিডিওটা আমি এর সঙ্গে ঢুকিয়ে দেবো, আপনাদের যে সুবিধা হয় আর কি। চারদিকটা দেখুন কি অদ্ভুত ভালো। একটু বসে বিশ্রাম করছি, পরিবেশটা খুব সুন্দর। এই যে রাহুল, বড় মা, এই বাবা, সব এখানে বসে একটু বিশ্রাম করে আবার আমরা যাব নাগ সরোবরের দিকে। বন্ধুরা, যদি আপনারা কেউ জানেন এই ফলটির নাম কি এবং ফুলটির নাম কি, একটু কমেন্টস করে জানাবেন। এটা আমরা রামকৃষ্ণ মিশনেই দেখতে পেলাম, এইটা সম্ভবত ফল। আমরা এসে পৌঁছে গেলাম নাগ সরোবর। এই হলো নাগ সরোবর, ভিতরে যাই।
এই নাগ সরোবরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। রাহুল জেঠিমাকে নিয়ে আসছে, এই যে মা অনু চলে এসছে। এইদিকে চলুন দেখাই। নাগ সরোবরের মাঝখানে দেখুন কৃষ্ণের কালিয়া দমনের যে দৃশ্যটি কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে মূর্তি করে, দারুণ লাগছে। এই যে এখানে মাছদেরকে খাওয়ানো হচ্ছে, এই যে এই এই দেখুন, এই দেখুন এই হলো নাগ দেবতা বাসুকী দেব। এখানে নাকি 108টা নাগ রয়েছে ওনার কাছে। আমরা পৌঁছে গিয়েছি গোষ্ঠ মন্দিরে। কি সুন্দর মন্দির, ভারী সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর। এই যে মন্দিরের ভিতরটা, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন। খুব সুন্দর। আস্তে আস্তে বাবা ভোলে মহেশ্বর এখানে রয়েছেন। এই গোষ্ঠ মন্দির দেখার সঙ্গে সঙ্গে আমাদের সাগরদ্বীপ ঘোরা বা দর্শন শেষ হয়ে গেল। আমরা বেনুবন জেটি চলে যাচ্ছি, এখান থেকে 4 কিলোমিটার। বেনুবন জেটি থেকে আমরা নামখানা চলে যাব লঞ্চে করে। কচুবেড়িয়া দিয়ে এসছিলাম, বেনুবন নামখানা দিয়ে ব্যাক করছি। কি সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। এই জেটিতে ঢোকার রাস্তা, অপূর্ব অপূর্ব। আমরা পৌঁছে গেলাম বেনুবন জেটি। এখান থেকে আমরা 1-1.5 ঘন্টা অন্তর অন্তর লঞ্চ আছে নামখানা যাওয়ার। এই নামখানা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। লঞ্চ এসে গেছে নামখানা যাওয়ার। এই হলো নামখানা জেটি। আমাদের লঞ্চ 1 ঘন্টা 10 মিনিটে চলে এসছে। এবার নামখানা স্টেশনে যাব। নামখানা থেকেই আমরা ট্রেন ধরে কলকাতার দিকে চলে যাব, শিয়ালদার দিকে। একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।